আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের সামনের পথ চলা সহজ হোক, তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো এই আশায় শুরু করছি আজকে সপ্তম শ্রেণীর গণিতের স্পেশাল মডেল টেস্ট 2 এর সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর করে দেবো ইনশাআল্লাহ আজকে। তার আগে আমরা স্পেশাল মডেল টেস্ট 2 এর 1 থেকে 25 অর্থাৎ ক বিভাগের যে 1 থেকে 25 নাম্বার যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু উত্তর ইতিমধ্যে আমরা করে দিয়েছি। তো আজকে করে দিব সংক্ষিপ্ত প্রশ্ন। খ বিভাগের সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন একটু হাইলাইটার ব্যবহার করব। সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আজকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাথেই থাকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। একের ক নম্বর আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, লেখা আছে দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। এই প্রশ্নটার আনসার আমরা দেখবো একটু। তো সপ্তম শ্রেণী মডেল 2 বিষয় গণিত, খ বিভাগ, একের ক নাম্বার প্রশ্ন ছিল 13কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। তো সমাধান আমি এখানে লিখে রেখেছি। সমাধান, চারটি কার্ড এখানে ব্যবহার করা হয়েছে। যে প্রথম কার্ডের ডট সংখ্যা 1, দ্বিতীয় কার্ডের ডট সংখ্যা 2, তৃতীয় কার্ডের ডট সংখ্যা 4 এবং চতুর্থ কার্ডের ডট সংখ্যা হচ্ছে 8। তাহলে আমার 13 মিলতে গেলে কি বলা হচ্ছে, সমাধানের দশমিক সংখ্যা 13 এর জন্য প্রথম, তৃতীয়, চতুর্থ বাল্ব জ্বালাতে হবে বা কার্ড ব্যবহার করতে হবে। আর যার যোগফল হবে 1, 4 এবং 8 সমান হচ্ছে 13। তো বাইনারিতে 13 প্রকাশ যেহেতু আমাদের দ্বিতীয় নাম্বার কার্ড কিন্তু ব্যবহার হয়নি, কারণ আমরা 13 মিল করতে গেলে প্রথম কার্ডের ডট একটা লাগবে, চারটা, পাঁচটা আর 8টা 13টা। এই প্রথম, তৃতীয় এবং চতুর্থ কার্ডের যে ডট সংখ্যা এটা যোগ করলে 13 হয় আমরা দেখতে পারলাম। যার কারণে মাঝখানের কিন্তু 2, অর্থাৎ আমাদের এই কার্ডটা কিন্তু আমার ব্যবহার হয়নি। 2 নাম্বার কিন্তু কার্ড ব্যবহার হয়নি, যার কারণে এটা অফ অবস্থায় আছে। এটা কি অবস্থায় আছে শিক্ষিত বন্ধুরা? এটা আছে অফ অবস্থায়। আর বাকি কিন্তু এগুলা আমাদের অন অবস্থায় আছে, যার কারণে এগুলাতে আমরা এক এক অন থাকলে অন থাকলে আমরা 1 লিখতে পারি, অন থাকলে 1, অন থাকলে 1 হয়, আর অফ থাকলে কিন্তু সেখানে 0 হয়। এই জন্য আমরা 13 বাইনারিতে প্রকাশ করলে হবে কত, 1 1 0 1, এটা হবে। তো এটা ছিল আমাদের একের ক নাম্বার প্রশ্ন। একের খ নাম্বার প্রশ্ন চলে যাব। একের খ নাম্বার প্রশ্ন চলে যাব। এখন খ নাম্বার প্রশ্ন কি বলা হচ্ছে, যদি আমরা প্রশ্নটা একটু দেখে নিই একবার। একের খ নাম্বার প্রশ্নে 3টি কার্ড ব্যবহার করা আছে। কার্ডগুলো কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করে? এই 3টি কার্ড যে আমাদের এখানে দেওয়া আছে, এই 3টা কার্ড কোন সংখ্যাকে নির্দেশ করে, কোন সংখ্যাকে নির্দেশ করে এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা চলে যাচ্ছি সমাধানে। একের খ, 3টি কার্ড দেওয়া ছিল, এই কার্ডগুলো কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করে এটা বলা হয়েছে। তো সমাধানে আমরা লিখেছি অন কার্ডের সংখ্যা 2টি, মানে অন অবস্থায় আছে 2টি কার্ড, দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড। এবং অন কার্ডের মোট ডট সংখ্যা হচ্ছে 2 যোগ 4, 4 যোগ 2 সমান 6। তাহলে এই অন কার্ডগুলো কিন্তু 6কে নির্দেশ করে। অন কার্ড 6কে নির্দেশ করে, অতএব কার্ডগুলো 6কে নির্দেশ করবে। কাকে নির্দেশ করে বন্ধুরা? শিক্ষিত বন্ধুরা, 6কে নির্দেশ করে কার্ডগুলো কিন্তু। এটা ছিল আমাদের 2 নাম্বার একের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। একের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। আমরা এবার দেখবো হচ্ছে একের গ নাম্বার প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি। গ নাম্বার প্রশ্ন কি হচ্ছে, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এটির ক্ষেত্রফল কত হবে? তো সমাধান, বৃত্তের ব্যাস এখানে 6 সেন্টিমিটার দেওয়া আছে, ডি সমান 6 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অতএব আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর,
আর বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু এই ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক। তাহলে 6/2 সমান 3 সেন্টিমিটার। আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। তো এখানে আমরা পাই এর মান 3.14 গুণন ব্যাসার্ধ হচ্ছে 3 পুরো স্কয়ার করা হয়েছে। তাহলে তিনটাকে গুণন করলে আমরা পাবো কত, 28.26। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বৃত্তের ক্ষেত্রফল। তো একের ঘ নম্বর প্রশ্ন, অনুরূপ সাইজের একটা প্রশ্ন, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? যদি আমরা প্রশ্নটা একটু দেখি, এখন বৃত্তের এই প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেমি হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? এবার ব্যাসার্ধই কিন্তু দেওয়া আছে, ব্যাসার্ধই দেওয়া আছে, তাহলে আমরা লিখে নেব, দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান 2 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান 3.14 গুণন আর এর মান 2 হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে এটা হিসাব নিকাশ করলে 2 2 4, তাহলে 4 14 56, 3 4 12, 12.56 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের একের ঘ নং প্রশ্নের অ্যান্সার। এবার চলে যাবো আমরা একের ও নাম্বার প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, এই একের ও নাম্বার প্রশ্ন, ও নাম্বার প্রশ্নটা কি আছে যদি একবার দেখি আমরা। আমাদের এখানে তিনটা রাশি দেওয়া আছে, এর গসাগু নির্ণয় করতে হবে। এক্স ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর গসাগু নির্ণয় করতে হবে। আমরা সমাধানে চলে যাচ্ছি। 1 নম্বর সমাধান, প্রথম রাশি দেওয়া আছে, এখানে কি লিখে রেখেছি, এক্স ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করি। এর তিনটি রাশির মৌলিক উৎপাদক খুঁজে বের করব এবং তা থেকে সাধারণ উৎপাদক অর্থাৎ কমন উৎপাদক আমরা চিহ্নিত করব। তো প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই সমান, আমরা ওয়াই কমন নিতে পারি, তাহলে হয় হচ্ছে এক্স মাইনাস 1। আর দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই, এখান থেকে কিন্তু আমরা এক্স ওয়াই কমন নিতে পারতেছি, তাহলে এক্স ওয়াই কমন নিলে কি হয়, এখানে এক্স মাইনাস 1 থাকে। তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান, এটা আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2 ডট এক্স ডট 1 প্লাস 1 স্কোয়ার। এটা কিন্তু আমাদের এই যে ইয়েটা লিখলাম, এটা কিন্তু সূত্র পড়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 স্কোয়ার। এটা কোন সূত্র পড়েছে, এবারে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস 1 এবং এটাকে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে দুইটা গুণন অবস্থায় আছে, এক্স মাইনাস 1 গুণন এক্স মাইনাস 1 এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটি বৃত্তে, এখানে আমরা দেখব তিনটি বৃত্তে উৎপাদকগুলোকে উপস্থাপন করি। তিনটা বৃত্ত আমি এখানে লিখে রেখেছি, প্রথম বৃত্ত, দ্বিতীয় বৃত্ত, তৃতীয় বৃত্ত। তো তিনটা বৃত্তর মাঝখানে কিন্তু এক্স মাইনাস 1 দেখা যায়, এই যে এক্স মাইনাস 1 কিন্তু তিনটা বৃত্তের ঠিক মাঝখানে এক্স মাইনাস 1 আছে। আর বাকিগুলো ওই শুধু দুইটা বৃত্তের মাঝখানে দেখা যায়, এক্স মাইনাস 1 কিন্তু 3 নম্বর বৃত্তে, এই বৃত্তে শুধু দেখা যাচ্ছে যে ওয়াই, এবং 2 নম্বর বৃত্তের মাঝখানে কিন্তু ওয়াই আছে, আর 3 নম্বর বৃত্তের মাঝখানে আছে এক্স মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্ণয় গসাগু হবে তিনটা রাশিরই সাধারণ উৎপাদক আমরা পাচ্ছি কত। তিনটা রাশির সাধারণ উৎপাদক আমরা যদি দেখি যে এখানে এক্স মাইনাস 1 আছে, এখানে এক্স মাইনাস 1 আছে, এবং এখানে কিন্তু একটা দুটা আছে, তো একটা কমন হিসেবে ব্যবহার হবে। তিনটাতেই আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1 কিন্তু কমন। তাহলে আমাদের গসাগু হবে এক্স মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে যাবো আমরা একের 6 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটা আমি দেখে নিব। 6 নম্বর কি বলা হচ্ছে, এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য এক্স প্লাস 4 মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 বর্গ মিটার। তাহলে এখানে এদের প্রস্থ চাওয়া হচ্ছে। তো আমরা প্রস্থটা দেখবো কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমরা একটা আয়তক্ষেত্র এঁকে রেখেছি, যার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই
x+4 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে x² + 7x + 12 বর্গ মিটার প্রস্থ চাওয়া হয়েছে। এখানে আমরা যে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। 3 4 12 আর 4 3 7 হয়, তাহলে x² + 4x + 3x + 12, এই দুইটার ভিতর থেকে যদি আমরা x কমন নেই তাহলে কি হয়, x কমন নিলে x+4, আর এই দুইটার ভিতর থেকে আমরা 3 কমন নিলে হয় কত, x প্লাস, এখানে কিন্তু একটু কারেকশন করতে হবে, 3 কমন নিলে এখানে 4 হবে, এখানে একটু কারেকশন করতে হবে, এখানে একটু ভুল আছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটু ভুল আছে, এখানে মিস্টেক হয়ে গেছে, এই যে এখানে 4 হবে, 4 হবে, কিন্তু এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু 4 হবে। এখানে হবে হচ্ছে 4, ঠিক করে দিচ্ছি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 4, 4 হবে। তাহলে 3 কমন নিলে কত হয়, x+4, তাহলে আমরা উৎপাদক পাচ্ছি দুটি, x+3 × x+4। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রে দেখতে পাচ্ছি x+4 দৈর্ঘ্য আর x+3, অর্থাৎ উৎপাদক দুইটি, এই যে দুইটা উৎপাদক পাইলাম, তো এই উৎপাদক দুইটি কি হবে, দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করবে। তাহলে আমরা অতএব এখানে পাচ্ছি প্রস্থ কত, x+3 কিন্তু উৎপাদক হবে, প্রস্থ হবে। 6 নম্বর প্রশ্ন, একটু যদি দেখে আসি 6 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, এখানে নিচে যেতে হবে, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 2 একক এবং উচ্চতা দেওয়া আছে 3 একক, সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে হবে, সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে 6 নম্বর সমাধান দেওয়া আছে কি, সিলিন্ডারের ব্যাসার্ধ r = 2 একক, উচ্চতা h সমান দেওয়া আছে 3 একক, তা আমরা জানি যে সিলিন্ডারের আয়তন πr² বর্গ একক, তাহলে পাই রাখা হয়েছে, আর ব্যাসার্ধ r এর মান 2 স্কয়ার, h উচ্চতা 3, তাহলে এটা 4 3 4 12 একক, তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে 12 পাই একক। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এবার চলে যাব হচ্ছে একের বর্গীয় নম্বর অঙ্ক। বর্গীয় নম্বর অঙ্ক কি বলা হচ্ছে, একটি ক্যাপসুল ঔষধের ব্যাসার্ধ 8 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 24 মিলিমিটার, মানে ক্যাপসুলটির ক্ষেত্রফল নির্ণয় করে, ক্যাপসুলের ফল নির্ণয় করতে হবে। যদি আমরা একটু দেখি, এখানে ক্যাপসুল একটা কিন্তু এখানে কোনো রকম করে এঁকে রেখেছি। তো ক্যাপসুল দুটি অর্ধগোলক ও একটি বেলুন নিয়ে গঠিত, তাই একে যৌগিক ঘনবস্তু বলে। আমরা একটু শিখতে পারলাম যে যৌগিক ঘনবস্তু কাকে বলে, এই সংজ্ঞাটাও কিন্তু আমরা এখান থেকে জানলাম। তো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে মোটামুটি দেওয়া আছে ক্যাপসুলের ব্যাসার্ধ হচ্ছে r সমান 8 মিলিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 24 মিলিমিটার। তো আমরা জানি গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার গোলকের ক্ষেত্রফল। তো অর্ধ গোলকের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, যেহেতু অর্ধেক গোলক দেওয়া আছে, তাহলে একে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাই কত আমরা 2 পাই r স্কয়ার। আর এরকম অর্ধ গোলক আছে কিন্তু দুটি, যার কারণে এই অর্ধ গোলকের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণন করতে হবে। তো গুণন করলে আমরা কত পাবো, 2 গুণন 2 গুণন পায়ের মান 3.14 গুণন ব্যাসার্ধ আর হচ্ছে 8, 8 এর উপর স্কয়ার, তাহলে তিনটা গুণন করলে কত হবে আমাদের 803 803.48 বর্গমিটার, এটা পেলাম হচ্ছে আমরা দুই সাইডে যদি অর্ধগোলক আছে সেই দুটি অর্ধগোলকের ক্ষেত্রফল। আমরা এবার দেখবো যে বেলুনের ব্যাসার্ধ, বেলুনটার ব্যাসার্ধ যদি আমরা একটু দেখি, বেলুনের ব্যাসার্ধ, এই বেলুনের যে ব্যাসার্ধ
এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে। এই বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে R1 সমান 8 মিলিমিটার, উচ্চতা আছে H1 সমান, তাহলে কত হবে 24 মাইনাস, যেহেতু দুই পাশে দুটি ইয়ে দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এটা যার বাদ দিই 24 বিয়োগ 2 গুণন 8, তাহলে 16, 24-এর ভিতর থেকে 16 বাদ দিলে কত হবে 8 মিলিমিটার হবে। কিন্তু এটা বেলুনের উচ্চতা পাবো আমরা 8 মিলিমিটার। বেলুনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর এইচ। তো যেখানে এখানে আর উপরে যেহেতু গোলকের মধ্যে আর এবং এইচ ব্যবহার করা হয়েছে, তার জন্য এখানে আর এর সঙ্গে অন এবং এইচ এর সঙ্গে অন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা 2 পাই এর মান 3.14, আর এর মান আর1 এর মান 8 এবং এইচ অন এর মান 8, এই তিনটা গুণ করলে হয় কত 401.92 বর্গ মিলিমিটার। তো আমরা কিন্তু পুরো ক্যাপসুলের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। তো পুরো ক্যাপসুলের ক্ষেত্রফল মানে হচ্ছে দুটি অর্ধগোলকের ক্ষেত্রফল এবং মাঝখানে যে বেলুন আছে এই বেলুনের ক্ষেত্রফল আমাদেরকে যোগ করতে হবে। এখানে দুটো ক্ষেত্রফল যোগ করে দেওয়া হয়েছে, যোগ করে পাইছি আমরা কত 1205.82 বর্গ মিলিমিটার পাইছিলাম। তো বর্গ মিলিমিটারকে আমরা যদি বর্গ সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 100 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 12.05 বর্গ সেমি। এটি ছিল ক্যাপসুলের ক্ষেত্রফল, পুরো ক্যাপসুলের ক্ষেত্রফল। সেক্ষেত্রে বন্ধুরা আমরা চলে যাবো একের ঝ নাম্বার প্রশ্নের সমাধান। একটু যদি আমরা খেয়াল করি যে ঝ নাম্বার প্রশ্নটা কি ছিল আসলে। একটি পুকুরের দৈর্ঘ্য কত প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি, দৈর্ঘ্যটা প্রস্থর চেয়েও 8 মিটার বেশি হবে এবং ইহার ক্ষেত্রফল 105 বর্গ মিটার। প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো। খুবই সহজ একটা প্রশ্ন। এখানে সমাধান, ধরি পুকুরটির প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য 8 মিটার বেশি, তাহলে x প্লাস 8, ক্ষেত্রফল কত হবে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ x ইন্টু x প্লাস 8 বর্গ মিটার। আর যেহেতু অঙ্কের ভেতরেও একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতো x ইন্টু x প্লাস 8 সমান 105। তো আমাদের সমীকরণ বের করতে বলা হয়েছে, সমীকরণ কিন্তু সমাধান করতে বলা হয়নি, যার কারণে এখানে x দ্বারা ভেতরে গুণ করলে কি পাবো আমরা x স্কয়ার প্লাস 8x, আর 105 কে বাম দিকে পক্ষান্তর করলে হবে মাইনাস 105 সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, একের ছ নম্বর প্রশ্নের আনসার। তো আমরা এবার চলে যাবো হচ্ছে ইও নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখবো, তার আগে প্রশ্নটা একটু দেখে নিব। রফিক ও জব্বার দুই বন্ধু, জব্বারের ওজন রফিকের চেয়ে 15 কেজি বেশি, জব্বারের ওজন 55 কেজি হলে রফিকের ওজনটা কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ধরে নিলাম রফিকের ওজন এক্স কেজি, তাহলে জব্বারের ওজন কত হবে, যেহেতু রফিকের চেয়ে 15 কেজি বেশি জব্বারের ওজন, তাহলে এক্স প্লাস 15। আর জব্বারের ওজন কিন্তু দেওয়াও আছে যে জব্বারের ওজন হচ্ছে 55 কেজি। তো তাহলে এই 55 কেজি এবং এটাও জব্বারের বয়স ওজন এক্স প্লাস 15, এটাও কিন্তু জব্বারের ওজন। তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস 15 সমান 55। তো 15 যদি আমরা পক্ষান্তর করি তাহলে 55 এর ভিতর থেকে 15 বাদ দিলে হয় কত, 1 সমান 40। তাহলে রফিকের ওজন আমরা পাচ্ছি কত 40 কেজি, রফিকের ওজন 40 কেজি। তো আমরা এবার চলে যাব একের ট নম্বর প্রশ্ন। একের ট নম্বর প্রশ্নটা কিন্তু যদি দেখি, বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে একের ট নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে। একের ট নম্বর প্রশ্ন বলেছে কোন শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে এখানে দেওয়া আছে, শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করতে হবে। অর্থাৎ এখান থেকে শুরু করে নিয়ে একেবারে এই পর্যন্ত কয়েকটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 15টি সংখ্যা দেওয়া আছে। কয়টি সংখ্যা দেওয়া আছে বন্ধুরা, 15টি সংখ্যা দেওয়া আছে। এই 15টি সংখ্যার পরিসর নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে একের ট সমাধান, প্রদত্ত পথের সর্বোচ্চ মান আমরা দেখেছি 59 এবং সর্বনিম্ন মান আছে 41, আর পরিসরের সূত্র জানি পথের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে 59 এর ভিতর থেকে আমরা 41কে বাদ দিলাম, তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে বিয়োগ করলে হয় 18, তার সাথে 1 যোগ করলে হয় 19। এটা হচ্ছে আমাদের নির্ণয় পরিসর, একের ট নম্বর প্রশ্নের সমাধান।
এবার আমরা একের 6 নম্বর প্রশ্নটা দেখবো একটু। 6 নম্বর প্রশ্ন কি আছে? এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 30 থেকে 40, 35 থেকে 39 এবং 60 থেকে 64। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, একটু এখানে মনে হয় মিস্টেক করেছে প্রশ্নের মধ্যে। কারণ আমরা একটু দেখি 30 থেকে 34 হবে। 30 থেকে 34, 35 থেকে 39। ওখানে ভুল আছে। যে আমরা যদি একটু খেয়াল করি এখানে, এখানে 34 হবে। কিন্তু বন্ধুরা এখানে 34 হবে। আহ, এখানে 34 হবে। 30 থেকে 34, 35 থেকে 39, এইভাবে 60 থেকে 64। তাহলে এই প্রকৃত সীমা নির্ণয় করো। প্রকৃত সীমা আমরা নির্ণয় করব। প্রকৃত সীমা নিচে দেওয়া হলো একের 6 নম্বর। শ্রেণীর সীমাগুলো দেওয়া আছে এখানে প্রথমে 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 40। এটা কিন্তু আমাদের 55 থেকে 59 এবং 60 থেকে 64। 60 থেকে 64 এখানে শ্রেণীর সীমা দেওয়া আছে। এই শ্রেণীর সীমা থেকে প্রকৃত শ্রেণীর সীমা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে প্রকৃত শ্রেণীর সীমা নির্ণয় করতে গেলে নিম্ন সীমাগুলোকে হাফ কমায় দিতে হবে, সহজ বুদ্ধি একেবারে। হাফ করে কমায় দিতে হবে এবং উচ্চ সীমাগুলোকে হাফ করে বাড়িয়ে দিতে হবে। তাহলে 30 কে হাফ কমালে হবে 0.5, কমালে হবে 29.5, এবং 34 কে যদি আমরা 0.5 বাড়াই তাহলে হবে 34.5। তো এই নিম্নের সীমাগুলোকে সবগুলোকেই কিন্তু আমাদের হাফ করে অর্থাৎ 0.5 করে কমাতে হবে। আর উচ্চ সীমা যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলি 0.5 করে বাড়াতে হবে। তাহলে আমরা এখানে যে প্রকৃত সীমাগুলো আমরা নির্ণয় করেছি, এটাই হবে আসলে মূল প্রকৃত সীমা। একটা 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নের সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখবো একের 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। একের 10 নম্বর প্রশ্ন, প্রশ্নটা যদি দেখি, বলা হচ্ছে কয়েকটি পরিবারের সদস্যদের ওজন কেজিতে নিম্নরূপ দেওয়া আছে। এই এখান থেকে শুরু করে নিয়ে একেবারে এই কয়েকটি পরিবারের ওজন এখানে দেওয়া আছে। তাহলে শ্রেণী সংখ্যা 6 ধরতে হবে বলা আছে। শ্রেণী সংখ্যা 6 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে আমরা একটু দেখি গণসংখ্যা নিবেশন সারণী আমরা এখানে তৈরি করেছি। শ্রেণী ব্যক্তি এখানে সারণী তৈরি করতে গেলে আরো কিছু কাজ কিন্তু থাকে। শ্রেণী সংখ্যা 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। শিক্ষিত বন্ধুরা এখানে আমাদের দেখতে হবে প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করার পরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করতে হবে প্রথমে, তারপরে পরিসর থেকে তারপরে আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হবে, শ্রেণী দ্বারা ভাগ করতে হবে। আমরা এখানে যে সর্বোচ্চ মান হচ্ছে 68.5 আর সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 8.5। 8.5 এই কাজটুকু করা দরকার ছিল, করা হয়নি। মুখে বলে দিচ্ছি, সর্বোচ্চ মান কিন্তু 68.5। 68.5 বিয়োগ 8.5, 8.5 তাহলে হয় কত? 60। 60 এর সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে হবে 61। আর দেওয়া আছে আমাদের গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে বা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে হচ্ছে 6/6। তাহলে কত হবে আমাদের 10 দশমিক সামথিং। তাহলে এখান থেকে আমরা পরিপূর্ণ সংখ্যা 11 লিখতে পারি। 11 লিখতে পারি শ্রেণী সংখ্যার জন্য। 1, 2, 3, 4, 5, 6। 6টা দেওয়া আছে। আর একবার প্রশ্নটা যদি দেখি, শ্রেণী সংখ্যা 6 দেওয়া আছে। সরি, আমি একটু শ্রেণী ব্যবধান ভেবেছিলাম। এখানে কিন্তু শ্রেণীর সংখ্যায় 6 দেওয়া আছে। শ্রেণীর সংখ্যা 6 দেওয়া আছে। পরিসর নির্ণয় করার দরকার হচ্ছে না, কারণ শ্রেণী সংখ্যার জন্যই কিন্তু পরিসর নির্ণয় করতে হয়। তো আমরা এখন দেখব শ্রেণী সংখ্যা 6টি আঁকানো হয়েছে এবং শ্রেণী ব্যক্তি আমরা নিয়েছি ওইভাবে। তাহলে
8.5 থেকে 18.5, এটা এই ব্যাপ্তিতে ট্যালি আমরা পাচ্ছি হচ্ছে 3, এবং তাহলে ট্যালিকে গণসংখ্যার রূপান্তরিত সংখ্যা লিখলে 3, 18.5 থেকে 28.5 দুটি, তাহলে গণসংখ্যা হবে 2, 28.5 থেকে 38.5 4, ট্যালি সংখ্যা, এটা হচ্ছে ট্যালি সংখ্যা, আর এই ট্যালি সংখ্যার গণসংখ্যা হচ্ছে 4, 38.5 থেকে 48.5 এটা 2, গণসংখ্যা কিন্তু 2, 48.5 থেকে 58.5 এটা 5, গণসংখ্যা কিন্তু 5 দেওয়া আছে। 58.5 থেকে 68.5 গণসংখ্যা ট্যালি হচ্ছে 4, গণসংখ্যা কত 4, টোটাল গণসংখ্যা করে আমরা যোগ করে পাচ্ছি কত, গণসংখ্যা যোগ করে পাচ্ছি হচ্ছে 20, গণসংখ্যা টোটাল গণসংখ্যা 20। তো আমাদের এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার কথা বলেছিল প্রশ্নতে, আমরা যেটা দেখলাম যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমরা কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলাম। শ্রেণীব্যাপ্তি টেলির জন্য গণসংখ্যা এটা একটা সারণী, এটা হচ্ছে একটা সারণী। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের একের খ বিভাগের এখান থেকে খ বিভাগের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, এই সংক্ষিপ্ত প্রশ্ন 13টি প্রশ্নের সমাধান, 13 দোকানা 26 মার্ক তোমরা পাবে। যদি সুন্দরভাবে প্র্যাকটিস করো, এবং এটা যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ, কমন পড়তেও পারে, পরীক্ষাতে আসতেও পারে, দেখে নেওয়া ভালো। তো আর কথা না বাড়িয়ে, ভিডিওটা লম্বা হয়ে গেল, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। তবে কথা যে তোমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, নামাজ কালাম পিতা মাতার কথা মতো কথা শুনে মান্য করে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।